মাই অনলাইন ক্লাস। দেখো, আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এবং সেটি হলো কলকাতা বিশ্ববিদ্যালয় ষষ্ঠ সেমিস্টারের কম্পালসারি বেঙ্গলি বা LCC2 এর ক্লাস। আজকে আমরা এই ক্লাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রজনী উপন্যাসের রজনী চরিত্রটি আলোচনা করব। তোমরা যারা আমার ক্লাস ফলো করো, তোমরা দেখেছ এরই মধ্যে আমরা কিন্তু অমরনাথের চরিত্র লিখিয়েছি, আমরা শচীন্দ্রের চরিত্র লিখিয়েছি। আজ আমরা লিখব অবশ্যই রজনীর চরিত্র। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবছর যে পরীক্ষা তোমাদের হতে চলেছে তার জন্য কিন্তু এই রজনী চরিত্রটি খুব ইম্পর্ট্যান্ট চরিত্র। আজ আমরা সেই রজনী চরিত্রের ওপরেই আলোকপাত করব। তো আমরা প্রথমে রজনী চরিত্রটা আলোচনা করব, বিশ্লেষণ করব, তারপর প্রত্যেক দিনের মতো যেমন লেখায় লিখিয়ে দেব। তোমাদের আমি বারবার বলি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সঙ্গে কিন্তু অন্যান্য ঔপন্যাসিকদের লেখার একটু পার্থক্য আছে। আমি তোমাদের বারবার বলি, কারণ তোমরা জানো বঙ্কিমচন্দ্রের ভাষা অতীব উন্নত মানের এবং তোমাদের পক্ষে একটু কঠিনও বোধ করি। তাছাড়া তার উপন্যাসের যে বিন্যাস, সেই বিন্যাসও কিন্তু অন্যান্য আর পাঁচজন ঔপন্যাসিকের মতো নয়। স্বাভাবিকভাবেই তার উপন্যাসের যে সমস্ত চরিত্র আছে, সেই চরিত্রগুলি বিচার করাও কিন্তু একটু অন্য রকমের। আমরা আজকে এই সব কথা মাথায় রেখেই রজনী চরিত্রটি বিচার করব। তো প্রথমেই বলে রাখি যে রজনী উপন্যাসের মুখ্য চরিত্র হলো রজনী, অবশ্যই নায়িকা চরিত্র। স্বাভাবিকভাবেই প্রত্যেকটি ঔপন্যাসিক যা করে থাকেন, বঙ্কিমচন্দ্র এখানে কিন্তু তার কোনো ব্যতিক্রম ঘটাননি। প্রত্যেকটি ঔপন্যাসিক যেমন মুখ্য চরিত্রকে যথাযথভাবে ফুটিয়ে তোলেন, হাইলাইট করেন, কারণ ওই মুখ্য চরিত্রের ওপর ভিত্তি করেই তো সমগ্র উপন্যাসটা আবর্তিত হয়। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও এখানে কোনো তার ব্যতিক্রম ঘটাননি। তিনি রজনী চরিত্রটিকে নানা দিক দিয়ে ফুটিয়ে তুলেছেন তার এই উপন্যাসে। এখন রজনী চরিত্রটি আলোচনা করতে গেলেই প্রথমেই রজনীর পরিচয় সম্পর্কে আমাদের জানা উচিত। রজনীর পরিচয়ের কথা বলতে গিয়ে বলি যে এই উপন্যাসে তার পরিচয়কে কেন্দ্র করে অবশ্যই একটা প্রাথমিক অস্পষ্টতা আছে। যাকে আমাদের তার বাবা মা বলে মনে হয়, যাদের কাছে সে লালিত পালিত, তারা কিন্তু তার বাবা মা নন। তারা কিন্তু তার বাবা মা নন। রজনীর প্রকৃত পিতার নাম হল হরেকৃষ্ণ দাস। আমরা উপন্যাসটা পাঠ করে জানতে পারি যে নানা দিক দিয়ে বঙ্কিমচন্দ্র রজনীকে হতভাগিনী কন্যা হিসেবে একদিক দিয়ে যেমন হাজির করেছেন, আবার অন্য দিক দিয়ে তেমনই তাকে ততোধিক উচ্চতায়ও তিনি নিয়ে গিয়েছেন।
হতভাগিনী কন্যা কেন বলছি একটু বলে নিই। রজনী তার অল্প বয়সেই মাকে হারায়। বোঝো, যে কন্যা সন্তান বা পুত্র সন্তান অতি অল্প বয়সে মাকে হারায় তাকে তো অবশ্যই অভাগিনী বলা যায়। এবং তারপর কিছুদিন বাদে সে তার পিতাকেও হারায় এবং লালিত পালিত হয় সে রাজচন্দ্র দাসের কাছে। অর্থাৎ শুরুটাই বঙ্কিমচন্দ্র করেছেন রজনীকে একবারে বলতে পারো প্রায় অনাথিনীর মতো, হতভাগিনী। কারণ পিতামাতাকে অতি অল্পকালের মধ্যেই সে হারিয়েছে, তাকে লালিত পালিত হতে হয়েছে অন্যের কাছে। এটা গেল একটা দিক। আবার দেখো, শারীরিক দিক দিয়েও বঙ্কিমচন্দ্র তার মধ্যে একটা প্রতিবন্ধকতা এনেছে। সে জন্মান্ধ, দৃষ্টিশক্তিহীন। তো এই দিক দিয়েও অবশ্যই রজনী চরিত্রটির কিছু প্রতিকূলতা তো আছেই, কিন্তু অন্য দিক দিয়ে বঙ্কিমচন্দ্র আবার তাকে দুহাত দিয়ে সাজিয়ে দিয়েছেন। আমরা এই উপন্যাসে রজনীর যদি আচার আচরণ, স্বভাব, প্রবৃত্তি এই সমস্ত বিশ্লেষণ করি, তাহলেই কিন্তু রজনীর চরিত্রের একটা প্রকৃত স্বরূপ উদ্ঘাটিত হতে পারে। আমরা এই উপন্যাসেই দেখি যে রজনী হতে পারে জন্মান্ধ, রজনী হতে পারে পিতৃমাতৃহীন, কিন্তু আর 5 জন মেয়ের মতো তার জীবনেও প্রেম এসেছিল এবং প্রেমের একটা অনুভূতি সে কিন্তু যথেষ্ট সুস্পষ্টভাবে অনুভব করতে পেরেছিল। না, সে তার প্রেমাস্পদকে চোখে দেখতে পায়নি, কারণ সে তো জন্মান্ধ, কিন্তু তার হাতের ছোঁয়া এবং তার কণ্ঠস্বর শুনে সে তাকেই তার মন দিয়ে বসেছিল এবং তার সেই প্রেমাস্পদ হলো অবশ্যই শচীন্দ্র। দেখো, বৈষ্ণব পদাবলী শাস্ত্রে তোমরা পড়ে এসেছ, পূর্বরাগ পর্যায়ে নায়ক বা নায়িকা দর্শন ও শ্রবণ শক্তি ওপর ভিত্তি করেই সাধারণত একে অপরের প্রতি আকৃষ্ট হয়। কেউ কাউকে দেখে, কারো কথা শ্রবণ করে তার প্রেমে পড়ে। তো আমাদের এখানে রজনী তো দেখার সৌভাগ্য তার নেই, কারণ সে তো জন্মান্ধ, কিন্তু এই যে শচীন্দ্রের কথা সে কানে শুনেছিল, সেটাই তার মধ্যে এমন একটা অনুভূতি এনেছিল, বলতে পারো যে লাভ অ্যাট ফার্স্ট সাইট বলে আমরা যে কথা বলি, প্রথম দর্শনেই প্রেম। এখানে দর্শন নয়, প্রথম শ্রবণে বা স্পর্শেই প্রেমের আবির্ভাব ঘটেছিল আমাদের রজনীর মধ্যে। যেদিন প্রথম শচীন্দ্র তার চক্ষু পরীক্ষার জন্য চিবুকে হাত রেখেছিল এবং তার সঙ্গে কথোপকথন বা কথা বলেছিল,
সেদিনই কি অজান্তে রজনী তার মন দিয়ে বসেছিল, চিরকালের জন্য মন দিয়ে বসেছিল শচীন্দ্রকে। এটা নিঃসন্দেহে রজনীর চরিত্রের একটা বিশেষ দিক। আমরা উপন্যাসটা যদি পাঠ করি তাহলে আমরা দেখব যে এই রজনীকে নানা ঘাত প্রতিঘাতের মতো, তার জীবনটা খুব একটা মসৃণ ছিল না, তার জীবনটা ছিল নানা ঘাত প্রতিঘাতে পরিপূর্ণ। সাধারণত যা হয় মা বাবাহীন ছেলে মেয়েদের ক্ষেত্রে, মা বাবা যাদের অতি অল্প বয়সে চলে যায় তাদের যেমন অসুবিধে পড়তে হয়, আমাদের রজনীকেও তেমনই অসুবিধে পড়তে হয়েছে, তেমনই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আমরা এই উপন্যাসেই দেখি যে বাড়িতে রজনী ফুল দিতে আসতো সেই বাড়িরই ছোট মা অর্থাৎ লবঙ্গলতা রজনীকে কিন্তু খুব পছন্দ করত, ভালোবাসত রজনী। এবং তখন সে তার কনিষ্ঠ পুত্র অর্থাৎ শচীন্দ্রকে একদিন বলেই বসে যে আমার রজনীর কি বিয়ে থা দেওয়া যায় না, অন্ধ বলে। তখন শচীন্দ্র ছোট মাকে প্রতিশ্রুতি দেয় যে তার জন্য সে পাত্র দেখবে, তার জন্য সে পাত্র দেখবে এই কথা বলে। এবং তাদেরই ওই কাছারিতে কাজ করে গোপাল দাস, তাকে সে প্রার্থী হিসেবে বাছে এবং তাকে কিছু টাকা পয়সা দিয়েই মায়ের এই স্বাদ পূরণের জন্য, রজনীর বিয়ে দেওয়ার জন্য তাকে রাজি করায়। গোপাল কিন্তু বিবাহিত, তার স্ত্রীর নাম চাপা, কিন্তু চাপা তাকে পুত্র সন্তান কোনো সন্তান দিতে পারেনি বলে সে আবার বিবাহ করতে চায়। তো সেই জন্যই তার সঙ্গে রজনীর বিবাহের ঠিকও করে আমাদের লবঙ্গলতা অর্থাৎ তার ছোট মা, যে বাড়িতে সে ফুল দেয়। কিন্তু রজনী যখন কানে যায় এই কথা, সে কিন্তু এটা প্রস্তাবটা মেনে নিতে পারেনি। কারণ সে তো অলরেডি শচীন্দ্রকে তার মন দিয়ে বসে আছে। কিন্তু ঘটনাচক্রে দেখা যায় যে রজনীর কথার উপরে কোনো গুরুত্ব না দিয়েই তার বিবাহের ব্যবস্থা করা হয় এগুলোকে গোপালের সঙ্গে। তখন চাপাই তাকে, চাপা মানে গোপালের বউ, তাকে ওখান থেকে গ্রামে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। রজনীও দেখে যে সেই বিয়েতে তো রাজি নয়, যাতে আর সে কোনো অমত করেনি, ওখান থেকে সরে যাওয়ার চেষ্টা করে। চাপাও তাকে সরিয়ে দিতে চাইছে যাতে এই বিয়ে না হয়। তো রজনীকে দেশে পাঠিয়ে দেওয়ার জন্য চাপারই এক দুশ্চরিত্র লম্পট ভাই হীরালালকে দিয়ে তাকে দেশে পাঠায়। তো আমরা দেখি এই হীরালাল মোটেই ভালো লোক নয়। হীরালালেরই ইচ্ছে ছিল যে রজনীকে সে বিয়ে করবে, নানা রকম সে কুপ্রস্তাব দেয় রজনীকে, কিন্তু রজনী তাতে রাজি হয়নি। এই চারিত্রিক দৃঢ়তা এখানেই তার, সে অন্ধ হতে পারে কিন্তু চরিত্রহীনা নয়। এবং আমরা দেখেছি সে তার কুপ্রস্তাব না মেনে নেওয়ায় তাকে ওই পদ্মার এক চরে ছেড়ে দিয়ে চলে আসে আমাদের হীরালাল, দুশ্চরিত্র হীরালাল। এখানে রজনী চরিত্রের দৃঢ়তার লক্ষণ। কিন্তু এই যে ঘটনা ঘটে যায়
তা রজনীকে ভীষণভাবে অনুতপ্ত করে এবং সে আত্মহত্যা করে জীবন শেষ করে দিতে চায়। তো ঠিক সেই সময়ে এক যাত্রীবাহী নৌকা আসছিল, তাকে উদ্ধার করে এবং এক ভদ্রলোক তাকে, একজন লোক, ভদ্রলোক বলা ভুল হবে, তাকে বলে যে সে তাকে কলকাতায় পৌঁছে দেবে বলে তার বাড়িতে নিয়ে। ওই লোকও কিন্তু ভালো না এবং সেও রজনীর ওপরে অত্যাচার করতে চায়। আর তখনই অমরনাথ রজনীকে তার হাত থেকে রক্ষা করে, রজনীকে তার হাত থেকে রক্ষা করে এবং তাকে ফিরিয়ে নিয়ে আসে ওই তার পালিত পিতামাতা ওইখানে কাছে। কথাটা বোঝার চেষ্টা করো। সুতরাং রজনীকে প্রাণে বাঁচায়, মানে বাঁচায় আমাদের এই অমরনাথ, এবং সেজন্য রজনী তার কাছে কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা বোধ, এটাও তার চরিত্রের একটা উল্লেখযোগ্য দিক। এবং আমরা পরে দেখি শুধু প্রাণে মানে বাঁচায়নি, রজনীর সম্পত্তি, যে সম্পত্তি ওই আমাদের রামসদয় মিত্র এবং লবঙ্গলতা বা তার প্রেমাস্পদ শচীন্দ্ররা ভোগ করে, ওই সব সম্পত্তির মালিক কিন্তু রজনী। অমরনাথ উকিল ফকিল নিয়েছে তা প্রমাণ করে দেয়। কিন্তু সবচেয়ে বড় কথা, এত সম্পত্তির মালিক হয়েও আমরা রজনীর মধ্যে কোনো অহংকার দেখিনি। বিশাল জমিদারির মালিক সে যখন জানতে পারল, তার মধ্যে আমরা কোনো পরিবর্তন দেখিনি। বরঞ্চ তাকে সেই সম্পদ নেয়ার জন্য বলা হলে সে বারবার সে এড়িয়েই গিয়েছে, সে নিতে চায়নি। কথাটা বোঝার চেষ্টা করো। এই যে একটা অহংকারহীন, একটা নিষ্পাপ, একটা সরল সাদাসিধে প্রকৃতি, এটাও নিঃসন্দেহে আমাদের রজনীর চরিত্রকে উজ্জ্বল করে তুলেছে। যত উপন্যাস এগিয়েছে আমরা রজনীর চরিত্র বিভিন্ন দিকে ততই আমরা পরিচয় পাই। এরপর আমরা দেখি যে অমরনাথের সঙ্গে যখন তার বিয়ের কথাবার্তা হয়েছে, না, সে না করেনি, অমরনাথের প্রতি সে না করেনি। হ্যাঁ, সে তার প্রাণদাতা বলতে পারে, তার মানদাতা অমরনাথকে সে বিবাহে রাজিও হয়েছে, কিন্তু অমরনাথকে সে ঠকায়ও নি, প্রতারণাও করেনি। অমরনাথকে সে জানিয়েছে যে তাকে সে বিয়ে করছে ঠিকই, কিন্তু তার মন অন্যত্র। শচীন্দ্রকে যে সে ভালোবাসে সেটা কিন্তু অকপটে স্বীকার করেছে, কোনো অস্বীকার সে করেনি। তার মধ্যে কোনো কপটতা নেই। তবে সে বলেওছে যে শচীন্দ্রকে সে প্রাণ মানে মন দিয়ে থাকলেও সে অমরনাথকেই বিয়ে করবে। অমরনাথের প্রতি তার কৃতজ্ঞতার কিন্তু কোনো শেষ নেই। আমরা আরো এই উপন্যাসে দেখি যে রজনীর চরিত্রের শিশু সুলভ সরলতার দিকটারও আমরা পরিচয় পাই। এই রজনী উপন্যাসে একটি ছোট চরিত্র আছে, বামাচরণ। তার বয়স 4 বছর। রজনীর খেলার সাথী, সবসময় রজনী তার সঙ্গে খেলা করে, সরল সাদাসিধে। তো একদিন ওই বামাচরণ তাদের বাড়ির পাশ দিয়ে বর যাচ্ছে দেখে বলে আমি বর হব, আমি বর হব বলে বায়না শুরু করে। কে তার কার সে বর হবে? তখন রজনী তাকে বলছে, আচ্ছা বাবা, তুমি আমার বর হবে। এই যে শিশু সুলভ সরলতা, শিশু সুলভ মানসিকতা, এটাও কিন্তু রজনীর চরিত্রের
আরো একটা বড় দিক, এ কথা মানতেই হবে। পরবর্তীকালে আমরা আরো দেখি যে সম্পত্তিকে কেন্দ্র করে যখন একটা জটিলতা সৃষ্টি হয়েছে এবং দেখতে রজনী বুঝতে পেরেছে যে তার প্রেমাস্পদ অর্থাৎ যাকে সে মন দিয়ে বসে আছে সে সম্পত্তিহীন হয়ে যেতে চলেছে, তখন সে ওই সব সম্পত্তি দান করে দিতে চেয়েছে, কিন্তু এক কথায় শচীন্দ্রদের এই যে বিশাল হৃদয়ের পরিচয় আমরা পাই, এই যে তার প্রেমের প্রতি সততা নিষ্ঠা, এটাও কিন্তু রজনী চরিত্রটিকে উজ্জ্বল করে তুলেছে। একেবারে শেষে যে কথাটি না বললে তার চরিত্র আলোচনা অসম্পূর্ণ থেকে যায়, সেটা হলো যে অমরনাথের প্রতি তার কিন্তু, হ্যাঁ, অমরনাথকে সে তার প্রাণ পুরুষ হিসেবে গ্রহণ করতে পারেনি, কিন্তু অমরনাথের প্রতি তার একটা শ্রদ্ধা ছিল, এবং যার জন্যে সেই শ্রদ্ধা জানানোর জন্যে সে তার পুত্র সন্তান রজনীর নিজের পুত্র সন্তানের নামকরণ করেছিল অমরনাথের নামে, অমরচন্দ্র। স্বাভাবিকভাবে এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা এই যে তার চরিত্রের যে বিভিন্ন দিকগুলোর পরিচয় পাই, সেগুলো নিঃসন্দেহে এই উপন্যাসে রজনীর চরিত্রটিকে উজ্জ্বল করে তুলেছে। হ্যাঁ, মানছি যে সে চোখে দেখতে পায় না, ছোটবেলায় মা বাবাকে সে হারিয়েছে, এইসব দিক দিয়ে সত্যিই সে হতভাগিনী, কিন্তু যার এই ধরনের হতভাগ্য জীবন থাকে, ঈশ্বর যেন তাকে নানা দিক দিয়ে সাজিয়ে দেন, সত্যিই তাই সাজিয়ে দিয়েছে। হতে পারে সে অন্ধ, হতে পারে সে পিতৃমাতৃহীন, কিন্তু নানা ধরনের চারিত্রিক গুণের সে অধিকারী। সমস্ত দিক দিয়ে আমরা দেখি, চোখে দেখতে পায় না, অথচ সে এত সুন্দর মালা গাঁথে যে আচ্ছা আচ্ছা মালিও তার কাছে হার মানবে। তার এই যে দক্ষতা, স্বাভাবিকভাবে তার চরিত্রে কি নেই, শুধু দৃষ্টিশক্তিটুকুই নেই, বাকি তো সবই আছে। তার জীবনে প্রেম এসেছে, সেই প্রেমের প্রতি তার সততা আছে, অপরকে সে প্রতারণা করেনি, শিশুসুলভ সরলতা আছে, কোনো ধরনের অহংকার তার মধ্যে নেই, একেবারে নিষ্পাপ, ফুলের মতো নিষ্পাপ মেয়ে হলো রজনী। এইভাবেই বঙ্কিমচন্দ্র তার এই উপন্যাসে রজনী চরিত্রটিকে নানা দিক দিয়ে ফুটিয়ে তুলেছেন। এ বিষয়ে প্রমথনাথ বিশি একটি বক্তব্য উল্লেখ, তিনি এক স্থানে রজনী সম্পর্কে বলেছেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বিভিন্ন উপন্যাসে যেসব চরিত্র সৃষ্টি করেছেন, পরস্পর বিরোধী চরিত্র। আমরা দেখেছি এর আগেও বিভিন্ন উপন্যাসে, একদিকে যেমন চন্দ্রশেখর উপন্যাসে আমরা দেখি শৈবলিনীকে যেমন করেছেন একেবারে নানা ধরনের চঞ্চলতায় ভরা, অন্যদিকে তেমনি আবার মীর কাসিমের স্ত্রীকে একেবারে সাদা সিধে ভারতীয় নারীদের পরিণত করেছে। ঠিক বিপরীত এখানেও তেমনি লবঙ্গলতাকে তিনি করে তুলেছেন রুক্ষ স্পষ্টবাদী, আর অন্যদিকে আমাদের রজনীকে করে তুলেছেন স্নিগ্ধতায় পরিপূর্ণ, ফুলের মতো নিষ্পাপ। এটা বঙ্কিমচন্দ্র
বিভিন্ন উপন্যাসে সাধারণত করেন, এক্ষেত্রেও তাই করেছেন। অর্থাৎ প্রমথনাথ ঋষি বলতে চেয়েছেন যে লবঙ্গলতার মধ্যে যে ধরনের রুক্ষতা, যে ধরনের স্পষ্টবাদিতা আছে, রজনী তার ঠিক বিপরীত। তার মধ্যে সে চাপা স্বভাবের মেয়ে, নানা ধরনের ফুলের মতো স্নিগ্ধতা, কোমলতা তার চরিত্রে বিরাজমান। সবে মিলিয়ে ফুলের মতো নিষ্পাপ। প্রমথনাথ ঋষির কথায় রজনীর চরিত্রটি হল স্নিগ্ধ ফুলের মতো, ভোরবেলার স্নিগ্ধ ফুলের মতো নিষ্পাপ। স্বাভাবিকভাবে এই সব দিক যদি আমরা বিচার এবং বিশ্লেষণ করি, তাহলে এ কথা অবশ্যই স্বীকার করে নিতে হয় যে রজনী চরিত্রটি প্রকৃত অর্থেই কেন্দ্রীয় বা নায়িকা চরিত্রে পরিণত হয়েছে।